আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা ফটোশপের বস কোর্সের তৃতীয় ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ফটোশপের টুলগুলো শেখা শুরু করব। তো চলুন শুরু করা যাক। গত দুইটা ক্লাসে আমরা দেখেছি কি করে সঠিক স্ট্রাকচার মেনটেন করে একটা প্রজেক্ট তৈরি করতে হয় এবং ফটোশপের বেসিক ইউআই ইন্টারফেসের সাথে পরিচিত হয়েছে, এইগুলো কি এবং কী কী আছে সবগুলো চিনেছি আর কি, এবং কাস্টমাইজ করা শিখেছি। আজকের ক্লাসে আমরা টুল শেখা শুরু করব। তো চলুন, গত অভিজ্ঞতা থেকে আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিই। প্রজেক্টের নাম আমি দিলাম ডে 3। এরপরে হেই টুইট, এগুলো আমরা তো অলরেডি এগুলো দেখেছি ডিটেলস। তো যা আছে ঠিকই আছে, ক্রিয়েটে ক্লিক করছি, আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই প্রত্যেকটি জিনিসের সাথে পরিচিত হয়েছি। এখন আমরা টুলগুলো শেখা শুরু করব। তো টুল বলতে আসলে কি বোঝাচ্ছি, এই পাশে আসুন, এখানে দেখুন যে এটা হচ্ছে টুল এর এরিয়া আর কি। তো এই প্রত্যেকটি এক একটি টুল। আচ্ছা, টুল বলতে কি বোঝানো হয় শুনুন। ধরুন আপনি একটি ছবি আঁকতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি কি প্রয়োজন পড়বে? একটা খাতা, একটা কলম, পেন্সিল, রাবার বা ইরেজার, কালার বা রং, এছাড়া কি প্রয়োজন পড়বে? ব্রাশ। এরকম বেশ কিছু জিনিস প্রয়োজন পড়বে। এখন এই একটা পেন্সিল কিংবা একটা রাবার, এই প্রত্যেকটি হচ্ছে একটা ছবি আঁকার জন্য একটা টুল বা অস্ত্র। পেন্সিল একটা অস্ত্র ছবি আঁকার জন্য, কলম একটা অস্ত্র ছবি আঁকার জন্য, খাতা একটা অস্ত্র ছবি আঁকার জন্য। ঠিক তেমনই গ্রাফিক্স রিলেটেড কাজ করার সময় এই গ্রাফিক্স রিলেটেডই কিছু টুল আমরা দেখতে পাই। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে একটা কিছু এখানে সত্যি সত্যি আঁকতে, তো এজন্য ব্রাশ টুল নামে একটি টুল রয়েছে, এখানে আছে। তো আমরা যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি, তাহলে এখানে আমরা সরাসরি কিছু আঁকতে পারবো, এর কালার বদলাতে পারবো, এর বেশি মোটা দেখা যাচ্ছে এটাকে চিকনও করতে পারবো, অনেক কিছু করতে পারবো। এই যে হালকা ডার্ক মতো লাগছে, অনেকটা ঝাপসা লাগছে, এটাও ঠিক করতে পারবো। এছাড়া ধরুন আমরা চাচ্ছি কিছু একটা মুছতে, এর জন্য রয়েছে ইরেজার টুল, এখানে রয়েছে ইরেজার টুল। আমরা ইরেজার টুল সিলেক্ট করে কোনো অংশ মুছতেও পারবো। তো ফটোশপে প্রত্যেকটি কাজ করার জন্য রয়েছে এক একটি নির্ধারিত টুল। এখানে টেক্সট লেখার জন্য রয়েছে টেক্সট টুল, রেক্টেঙ্গল বা চতুর্ভুজ আঁকার জন্য রয়েছে রেক্টেঙ্গল টুল, এছাড়া এখানে গ্রাডিয়েন্ট আনার জন্য রয়েছে গ্রাডিয়েন্ট টুল, তারপরে ব্রাশ টুল, ক্রপ টুল। প্রত্যেকটা কাজ করার জন্য এক একটি টুল রয়েছে। তো আমরা প্রত্যেকটি টুলের সাথে অবশ্যই পরিচিত হব, বা পরিচিত না শুধু, আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। কিন্তু যেই টুলটা ছাড়া অন্যগুলো শেখাও সম্ভব নয়, সেটা আগে শিখে নেওয়া যাক। সেটা হচ্ছে মুভ টুল। আপনি যখনই ফটোশপ ওপেন করবেন, তখন প্রথমেই যেই টুলটি সিলেক্টেড অবস্থায় থাকবে সেটা হচ্ছে মুভ টুল। এটা হচ্ছে সবচেয়ে বেসিক টুলস, এবং এটা আমরা সবসময় এটাতেই থাকি। যখন অন্য টুলের প্রয়োজন পড়ে তখন অন্য টুল সিলেক্ট করি। সিলেক্ট করতে হলে জাস্ট সেই টুলটার উপরে যান এবং একটা ক্লিক করুন, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা হালকা ডার্ক হয়ে গিয়েছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই টুলটা সিলেক্টেড অবস্থায় আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমরা যদি চাই যে এই ডার্ক মোডে আছে ফটোশপ, এখন অন্য মোডে নিতে, তাহলে এডিটে যান, নিচ দিকে প্রিফারেন্স, এখান থেকে ইন্টারফেস, এই অপশনটা ক্লিক করুন। তাহলে এখানে মোড চেঞ্জ করার অপশনগুলো দেখতে পাবেন। যেমন এখানে আমরা যদি লাইট সিলেক্ট করি, তাহলে লাইট মোড চলে এসেছে। তো দীর্ঘক্ষণ ধরে কাজ করতে হয় যেহেতু, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে থাকি ডার্ক মোডে। আমি ডার্ক মোডটাই রাখছি। এছাড়া হালকা ডার্ক কিংবা হালকা লাইট, এটাও সিলেক্ট করা যায়। তো আমি ডার্ক মোডটি রাখছি। এরপরে ওকে দিলে জাস্ট আপনার মোডটি সিলেক্ট হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে এটা আমাদের ক্যানভাস, এবং এটা হচ্ছে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড। এখানে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডও বদলানো সম্ভব। জাস্ট একটা ফাঁকা জায়গায় আসুন, যে কোনো একটা ফাঁকা জায়গায় আসুন, মাউসের রাইট ক্লিক করুন। এরপরে যদি ব্ল্যাক সিলেক্ট করি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। লাইট গ্রে সিলেক্ট করলে এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটাও লাইট গ্রে হলো। কাস্টম থেকে আপনি নিজের ইচ্ছা মতো কালার এখানে দিতে পারেন, সেট কাস্টম কালার এখান থেকে দিতে পারেন। আমরা যদি একটু লাল দিয়ে ওকে দিলে এই যে লাল কালারটি সিলেক্ট হলো। যাই হোক, আমি ডিফল্টই রাখছি। তো এইভাবে আমরা ইন্টারফেস বা ডার্ক মোডগুলোও চেঞ্জ করতে পারি, আপনার যেটা সুবিধা। তো আমরা প্রথমে যেই টুলটি সিলেক্টেড অবস্থায় থাকে সেটা হচ্ছে মুভ টুল। এখন এই
মুভ টুল অর্থ হচ্ছে কোনো কিছু মুভ করা বা সরানো। ইংরেজিতে মুভ করার অর্থ হচ্ছে কোনো কিছু সরানো। এখন কোনো কিছু সরাতে যদি হয় তাহলে কোনো কিছু থাকা তো প্রয়োজন, তাই না? তো আমরা আগে কিছু আনি, ব্যাকগ্রাউন্ড কী করে বদলাতে হয় সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব। এখন কোনো কিছু আনার জন্য বেশ কিছু উপায় রয়েছে, আমরা এক এক করে দেখি যে কী কী উপায় রয়েছে, এবং এই প্রত্যেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফটো আনার জন্য কখন কোনটা ব্যবহার করবেন সেটা এসবের উপরেই নির্ভর করছে। তো প্রথম উপায়টি হচ্ছে ফাইল থেকে প্লেস ইমবেডেড এই অপশনটি সিলেক্ট করুন। আপনার ফাইল এক্সপ্লোরারটি এখানে দেখা যাবে এবং এখান থেকে আপনার যে ইমেজটি প্রয়োজন সেটা সিলেক্ট করুন। প্লেস এই অপশনটিতে ক্লিক করলে ফটোটি চলে আসছে। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে আমরা যদি ফাইল এক্সপ্লোরারটা এখান থেকে ওপেন করি, সবগুলো ফোল্ডার দেখা যাচ্ছে, যেই ফোল্ডারে আপনার ইমেজটি আছে সেই ফোল্ডারটাতে আসুন এবং এখান থেকে যে ইমেজটা দরকার সেটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিন, তাতেও হবে। তো এটা একটা উপায় ছিল, কিন্তু এই দুইটা উপায় আসলে খুব একটা এফিশিয়েন্ট বা কার্যকরী বা খুব একটা ভালো উপায় না। তো এই জন্য আমরা যেই উপায়টা অবলম্বন করি, কেন ভালো উপায় না? আমরা নিশ্চয়ই কম্পিউটারে হাজার হাজার ইমেজ থাকবে না, লাখ লাখ ইমেজ তো থাকবে না। আমাদের ফেসবুকের লোগো, ইউটিউব লোগো, প্রত্যেকটা মানে একটা কোম্পানি নিয়ে আপনি কাজ করছেন, সেই কোম্পানির লোগো নিশ্চয়ই আপনার কম্পিউটারে ডিফল্টভাবে থাকবে না, আপনাকে সেটা ডাউনলোড করতে হবে কিংবা অন্য সোর্স থেকে আনতে হবে। তো সেটা এফিশিয়েন্ট উপায় করার জন্য আপনি একটা উপায় করতে পারেন যে ওই ফটোটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে এখানে একইভাবে প্লেস ইমবেড করে কিংবা ওই ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আনতে পারলেন, কিন্তু এটা এফিশিয়েন্ট উপায় না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা কি করব এখন? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন এবং আপনার যা প্রয়োজন তাই লিখে সার্চ করুন। আমরা ধরুন প্রয়োজন হচ্ছে ফেসবুকের লোগো, ফেসবুকের লোগো লিখে সার্চ করলে এখানে অনেক লোগো চলে এসেছে, জাস্ট ইমেজে ক্লিক করলে অনেক লোগো দেখা যাচ্ছে। তো এখন আমাদের ধরুন একটা লোগো প্রয়োজন, আমরা চাচ্ছি এটা নিতে। এখন এটা নিতে হলে কি করতে পারি? আমরা মাউসের রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই অপশনটাতে ক্লিক করে সেভ করলে ডাউনলোড হয়ে যাবে। এটা একটা ডাউনলোড করা গেল, কিন্তু এটার চেয়ে ভালো উপায় হচ্ছে কপি ইমেজ। এখানে দুইটা অপশন আছে, কপি ইমেজ অ্যাড্রেস এবং কপি ইমেজ। এখান থেকে কপি ইমেজ এই অপশনটা সিলেক্ট করুন, ফটোশপে আসুন, এখান থেকে এডিটে গিয়ে পেস্ট এখানে পেস্ট করুন, তাহলে ফটোটি চলে আসছে, অর্থাৎ পেস্ট করলেই হয়ে গেল। অথবা কিবোর্ডের কন্ট্রোল এবং ভি এই দুইটা একসাথে প্রেস করুন, তাহলেও চলে আসছে। দুইটাই যে চলে এসেছে তার প্রমাণ হচ্ছে এখানে ডান দিকে নিচে দিকে লেয়ার প্যানেলে খেয়াল করুন যে দুইটা লেয়ার আছে। আমরা লেয়ার নিয়ে পরবর্তীতে বিস্তারিত দেখব। একদম সংক্ষিপ্ত করে বলছি, লেয়ার হচ্ছে ঠিক ধরুন বার্গারের মতো। বার্গারে অনেক লেয়ার থাকে, একটা প্রথমে রুটি, এরপরে মাংস, চিজ, লেটুস পাতা, এরপরে থাকে হচ্ছে আরেকটা রুটি, অর্থাৎ একটার উপরে আরেকটা। তো লেয়ারের ক্ষেত্রেও তাই, আপনি গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজে এই লেয়ারের অপশনের লেয়ারের ধারণাটা পাবেন যে একটার উপরে একটা। আমরা লেয়ার নিয়ে পরবর্তীতে বিস্তারিত দেখব। তো আমরা একটা রাখছি। এখন নিশ্চয়ই চাচ্ছি না যে এই ফটোটি বা এই ফেসবুকের লোগোটি এখানে থাক, আমরা চাচ্ছি ধরুন চাচ্ছি যে এই কোনায় থাক এবং ছোট অবস্থায় থাকে, এত বড় তো চাচ্ছি না। তো এটার জন্য কি করা যায়? আমাদের এটাকে সরাতে হবে। এই সরানোর জন্য প্রয়োজন পড়বে হচ্ছে মুভ টুল। ধরুন আমরা যদি সিলেক্ট করি ব্রাশ টুল, সেক্ষেত্রে সরাতে পারবো না, সেক্ষেত্রে ব্রাশ দিয়ে কিছু আঁকতে পারবো। যদি আমরা সিলেক্ট করি ইরেজার টুল, সেক্ষেত্রেও আমরা জাস্ট কোনো কিছু ইরেজ করতে পারবো, এই অংশটুকু ডিলিট করে দিতে পারবো বা মুছে দিতে পারবো। তো আমাদের তো তা প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে এই ফেসবুকের লোগোটিকে সরিয়ে নিয়ে যাওয়া। আবার যদি আমরা আরেকবার ব্রাশ টুল সিলেক্ট করি, দেখুন এখানে অপশনটা আসছেই না। এই অপশনগুলো আসার জন্য, অর্থাৎ ব্রাশ টুল নিয়েই ধরুন আপনি চাচ্ছেন যে এখানে কিছুটা ব্রাশ অথবা কোনো ইরেজ করতে চাচ্ছেন, ইরেজ টুল নিলেন, কিন্তু ইরেজ টুল, দেখুন ইরেজ টুলটা এখানে সিলেক্টেড অবস্থায় আছে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে দেখব। ইরেজ টুল এটা সিলেক্টেড অবস্থায় আছে, কিন্তু এখানে দেখুন একটা নিষিদ্ধ চিহ্ন, এর অর্থ হচ্ছে এটা কাজ করবে না। আপনি যতই ক্লিক করেন, মুছার চেষ্টা করেন, কাজ করবে না। কাজ করার জন্য এইটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। তো সিলেক্ট করার জন্য প্রয়োজন পড়ে হচ্ছে মুভ টুল। আবার আরেকটা উপায় আছে সিলেক্ট করার, সেটা হচ্ছে এখান থেকে ডান দিকে লেয়ার প্যানেলে এই লেয়ারটাতে ক্লিক করলে তাহলেও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমরা সিলেক্ট করতে পারি।
এখন আমাদের মুভ টুল দিয়ে এটা সরাতে হবে, আমাদের ইরেজ করলে হচ্ছে না। তো এখন সরাতে হলে মুভ টুলটা সিলেক্ট করুন এবং লেয়ারটি সিলেক্টেড থাকতে হবে। সিলেক্ট করার জন্য দুইটা উপায়, একটা হচ্ছে এখানে এসে একটা ক্লিক করুন তাহলে সিলেক্ট হবে, অথবা এর বাইরে যদি কোনো অংশে ক্লিক করেন তাহলে সিলেকশন চলে যাবে। সিলেকশন হলে পারে এরকম 4টি লাইন দেখাচ্ছে, সিলেকশন চলে গেলে পারে লাইন দেখাচ্ছে না, অর্থাৎ এটা সিলেক্টেড অবস্থায় নেই। তো এটা সিলেক্ট করার জন্য জাস্ট এটার উপরে আসুন এবং একটা ক্লিক করুন তাহলে সিলেক্ট হয়ে গেল, অথবা এখান থেকে এই লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট হলো। এখন আমাদের মুভ টুলটি সক্রিয় আছে। এখন যদি আমরা মাউসের লেফট ক্লিক করে এদিকে সরাই তাহলে সরবে, যেদিকে ইচ্ছা আমরা সরাতে পারি। এখন এত বড় তো চলবে না, আমাদের দরকার আরও ছোট। তো তার আগে আমরা এটা ছিল মুভ টুলের একদম বেসিক কাজ। আমরা একটু অ্যাডভান্স লেভেলে এখন যাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে উপরের দিকে কন্ট্রোল বার আছে, এটা হচ্ছে কন্ট্রোল বার। তো কন্ট্রোল বারে ফটো অপশনগুলো ডাইনামিক হয়। আমরা যখনই কোনো টুল সিলেক্ট করব ওই টুল অনুযায়ী অপশনগুলো আসবে। ধরুন আমরা ব্রাশ টুল যদি সিলেক্ট করি, ব্রাশ টুল সিলেক্ট করলে দেখুন ব্রাশের অপশনগুলো এখানে আসছে, ব্রাশ কীভাবে ছোটো বড়ো করা যায়, ব্রাশের বিভিন্ন উইথ, নানা প্রকার ব্রাশ। এরপরে যদি ইরেজার টুল সিলেক্ট করি তাহলে ইরেজ নিয়েই অনেক অপশন আসছে। আর মুভ টুল সিলেক্ট করলে মুভ বিষয়কই বিভিন্ন অপশন আসছে, এখান থেকে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো প্রথম অপশনটি হচ্ছে অটো সিলেক্ট। অটো সিলেক্ট এই অপশনটা যদি সিলেক্টেড অবস্থায় থাকে, এখানে টিকমার্ক যদি থাকে তাহলে আপনি ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে ধরুন অটো সিলেক্ট চালু আছে, এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে গেল। কিন্তু যদি আমরা অটো সিলেক্ট এই অপশনটা বন্ধ করে দিই, এখন এখানে যতই ক্লিক করেন সিলেক্ট হচ্ছে না। কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। এক্ষেত্রে সিলেক্ট করা যাচ্ছে না ক্লিক করার মাধ্যমে। সিলেক্ট করার উপায়টা কি? উপায় হচ্ছে এখান থেকে লেয়ার অপশনে থেকে এখানে লেয়ারটা সিলেক্ট করলে হচ্ছে। তবে বেশিরভাগ সময় আমরা অটো সিলেক্ট চালু করেই রাখি, কারণ এই লেয়ারে গিয়ে খুঁজে বের করে আবারও সিলেক্ট করা বেশ বিরক্তিকর এবং ঝামেলাপূর্ণ কাজ। তো যাই হোক, আমরা অটো সিলেক্ট বেশিরভাগ সময় চালু রাখি। এরপরের অপশনটি হচ্ছে লেয়ার এবং গ্রুপ, এটা নিয়ে আমরা পরে দেখব। এরপরে রয়েছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। তো শো ট্রান্সফর্ম কন্ট্রোল দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে দেখুন যে একটা ছোট্ট ত্রিভুজ আছে, এখানেও একটা ছোট্ট ত্রিভুজ আছে। যদি দেখাই যে 4 কোণায় 4টা এবং প্রত্যেকটা বাহুর মাঝখানে আরেকটা করে, মোট 8টা টুল রয়েছে আর কি। তো আমরা এই শো ট্রান্সফর্ম কন্ট্রোল দ্বারা কি বোঝাচ্ছি সেটা দেখি। যদি উপরের দিকে এই ট্রান্সফর্ম কন্ট্রোল অপশনটি সিলেক্টের অবস্থায় থাকে তাহলে কি হবে, আমরা এটা দেখুন এটা সিলেক্ট হয়েছে, তার প্রমাণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু সিলেক্ট হওয়ার পরেও ওই ছোট্ট ছোট্ট চতুর্ভুজগুলো চলে গিয়েছে, কারণ ট্রান্সফর্ম কন্ট্রোলটি চালু নেই। এটার দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যদি ট্রান্সফর্ম কন্ট্রোলটি চালু করি তাহলে সিলেক্ট করলে এই অপশনগুলো আসছে। এই 4 কোণার 4টা চতুর্ভুজের কাজ হচ্ছে ছোট করা। আমরা যদি এইভাবে সরিয়ে আনার চেষ্টা করি তাহলে দেখুন ছোট হচ্ছে। অর্থাৎ 4 কোণার 4টা অপশনের কাজ হচ্ছে ছোট করা, এবং এক্ষেত্রে যদি এই বাদ বাকি যে 4টা আছে এই 4টার কাজও ছোট করা, কিন্তু একটু ভিন্ন ওয়েতে। এখন আপাতত এইভাবেই ছোট হচ্ছে, অর্থাৎ যেখানেই ক্লিক করি না কেন ছোট এইভাবে হচ্ছে। কিন্তু যদি আমরা শিফট ক্লিক করে ধরে রেখে ছোট করি তাহলে দেখুন চ্যাপটা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ছোট বড় করতে পারি, আমাদের যেরকম প্রয়োজন তেমনভাবে দেখব। আমরা ট্রান্সফর্ম কন্ট্রোল নিয়ে একটু বিস্তারিত দেখছি পরে। এখন আমরা মুভ টুলটি শিখে নিই। এটা ছিল শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, অর্থাৎ এটা ট্রান্সফর্ম করা যাচ্ছে বা ছোট বড় করা যাচ্ছে। এর পরের অপশনগুলো যদি খেয়াল করি, দেখুন এখানে ক্লিক করলে কোনো কাজই হচ্ছে না। এর কারণ হচ্ছে এগুলো এখন সিলেকশন মোডে আছে, এগুলো ক্যানভাসের সাথে কম্পেয়ার করলে তখন কাজ করবে, জিনিসটা দেখায়। তো এখানে বেশ কয়েকটা অপশন আছে, এরপরে একটা 3 ডট আছে, এখানে ক্লিক করুন। ওই সেম অপশনগুলো এখানে জাস্ট একটা বক্সের মধ্যে আসছে। এখন যদি অ্যালাইন টু এই অপশনটা খেয়াল করেন তাহলে সিলেকশন এবং ক্যানভাস, এখন দেখুন এগুলো চালু হচ্ছে। তারপরেও এইটা এবং এই দুইটা চালু হয়নি, অর্থাৎ ডিস্ট্রিবিউট অপশনগুলো চালু হয়নি। তো যাই হোক, এটার কাজ কি দেখা যাক। আমরা যদি প্রথম অপশনটা সিলেক্ট করি তাহলে
এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অর্থ হচ্ছে আপনি কোন জায়গায় অ্যালাইন করবেন। অ্যালাইন করা মানে সাজানো। আমরা যদি প্রথমটাতে ক্লিক করি তাহলে ক্যানভাসের সাথে, আমরা বলেছি যে ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত ভাবে ক্যানভাস মনে করুন। তো ক্যানভাসের সাথে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে এই ফটোটি কোথায় থাকবে, প্রথমটা সিলেক্ট করলে এটা লেফট বা বাম দিকে থাকবে, লেফট দিকে চলে আসলো বা বাম দিকে চলে আসলো। এরপরে যদি আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করি তাহলে এটা হবে মাঝামাঝি চলে আসবে, তো মাঝামাঝি চলে আসলো। এবং তারপর একটা ডান দিকে, এটা ছিল আড়াআড়ি, এই বরাবর আড়াআড়ি। পরের অপশন তিনটি হচ্ছে লম্বালম্বি বা এই বরাবর সিলেক্ট করার জন্য। তো আমরা যদি উপরেরটা সিলেক্ট করি, প্রথমটা সিলেক্ট করি তাহলে একদম উপরে যাবে। দেখুন এখানে যদি খেয়াল করেন তাহলে বোঝাই যাচ্ছে যে কোনটা আড়াআড়ি এবং কোনটা লম্বালম্বি। লম্বালম্বি যেগুলো সেগুলোতে একটা এইরকম লাইন দেওয়া আছে, অর্থাৎ এই বরাবর লাইন দেওয়া আছে। আর আড়াআড়ি যেগুলো সেগুলোতেও লাইন দেওয়া আছে, বোঝা যাচ্ছে। আর কাজ করলে অবশ্যই বোঝা যাবেন। প্রথমটাতে ক্লিক করলে উপরে চলে যাওয়ার কথা গিয়েছে, মাঝখানেরটাতে ক্লিক করলে এই বরাবর চলে আসার কথা এসেছে, নিচেরটাতে ক্লিক করলে নিচেই চলে আসার কথা তো এসেছে। এখন আমরা চাচ্ছি এই ফটোটা একদম কমপ্লিটলি এই মাঝামাঝি থাকবে, একদম কমপ্লিটলি মাঝামাঝি এই অংশটাতে থাকবে। এটার জন্য আমাদের লম্বালম্বি বরাবর এখানে থাকতে হবে এবং আড়াআড়ি বরাবর এখানে থাকবে, দুইটাই পূরণ করতে হবে। তো কি করা যায়, আমরা জাস্ট লম্বালম্বি বরাবর আগে ঠিক করি, লম্বালম্বি বরাবর এখানে মাঝামাঝি দিলাম এবং এখন দরকার আড়াআড়ি বরাবরও, তো আড়াআড়ি বরাবর এখানে দিলাম, তাহলে একদম ফটোটি মাঝামাঝি অংশে চলে আসলো। এইভাবে আমরা আর কি এটার অ্যালাইনমেন্ট করতে পারি। তো এখন অ্যালাইনমেন্ট নিয়ে আরেকটু বিস্তারিত জানা প্রয়োজন। যে দেখুন এখানে আমরা যখন ক্যানভাস দিলাম তখন ঠিকই কাজ করছে, সিলেকশন দিলে কাজ করছে না, তাহলে অপশনটা দেওয়ার কি দরকার ছিল, তাই না? এটা আসলে একের অধিক সিলেকশনের জন্য আর এই জিনিসটা। তো আমরা আরও কিছু জিনিস আনি এখানে। ধরুন আমরা একটা ইউটিউবের লোগো আনি, ইউটিউব লোগো লিখে যদি সার্চ করি, আচ্ছা পিন্টারেস্টেও সার্চ করতে পারেন। পিন্টারেস্টে গিয়ে আমরা অনেক কিছু এখান থেকে পেয়ে যাব। ধরুন আমরা চাচ্ছি ইউটিউব লোগো, তাই তো ইউটিউব লোগো লিখে যদি সার্চ করা যায় তাহলে ইউটিউবের লোগো এখানে চলে আসছে অনেক। তো এখান থেকে একটা সিলেক্ট করি, এটাও জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো এই ইমেজটার বার্গারে যেমন একটা লেয়ারের উপর একটা লেয়ার থাকে, ঠিক তেমনই এখানে এই ইমেজটার উপরে পিছনের ইমেজটা বা ফেসবুকের লোগোটার উপরে ইউটিউবের লোগোটি চলে এসেছে। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই এখান থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত দেখবো, ভয়ের কিছুই নেই। তো এই দুইটা ফটো চলে আসলো, আমরা মুভ করে এদিকে সরিয়ে দিলাম। এখন ধরুন যে আমরা এটাকে আরেকটু ছোট করে এখানে রাখলাম এবং আমাদের এটা প্রয়োজন হচ্ছে এই অংশটাতে। ধরুন এটা আমাদের এই অংশটাতে প্রয়োজন। এখন আপনি যখন কাজ করবেন তখন অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ দেখুন এখনই অলরেডি এই ফটোটাতে মনে হচ্ছে যেন এটা আর একটু উপরে হলে ভালো হতো, কারণ এমনি আপাত দৃষ্টিতে খুব বেশি পার্থক্য না থাকলেও মানে চোখে ভালো লাগছে না, কারণ হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক নেই। যদি আমি এটাকে এখানে প্লেস করি তখন জিনিসটা ভালো লাগছে, দুইটার সাইজ প্রায় সেম আছে এবং দুইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, এই জন্য আমাদের ফটোটি দেখতে ভালো লাগছে। তো এই অ্যালাইনমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন অনেকগুলো ফটো নিয়ে কাজ করবে না, হাতে করে এখানে ওখানে সরানো বেশ ঝামেলাপূর্ণ হতে পারে। তো এর জন্য আমরা এই সিলেকশন থেকে আর কি এই অ্যালাইনমেন্টটা করে থাকি। এজন্য যতগুলো ফটো নিয়ে কাজ করছেন সবগুলো সিলেক্ট করতে হবে। কি করা যায়, এজন্য প্রথমে যে কোনো একটা সিলেক্ট করুন, লেয়ার প্যানেল থেকে একটা সিলেক্ট করুন, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে অপরটিও সিলেক্ট করুন, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে অপরটিও সিলেক্ট করুন। দুইটাই এখন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ছোট করি তাহলে দুইটা একসাথে ছোট হচ্ছে, আবার যদি সরাই তাহলে দুইটা একসাথে সরছে। তো এইভাবে আর কি দুইটা সিলেকশন একসাথে কাজ করছে। আমরা আবারও প্রথমে এটা সিলেক্ট করলাম, এরপরে লেয়ার প্যানেল থেকে, এটা এখানে ক্লিক করলে সিলেক্ট হবে না, লেয়ার প্যানেল থেকে ক্লিক করলে সিলেক্ট হবে। এখন আমরা চাচ্ছি এই অ্যালাইনমেন্টটা ব্যবহার করতে। দেখুন এখন সিলেকশনে দেওয়া আছে তারপরেও কাজ করছে। এখন ক্যানভাসে দিলেও কাজ করবে, ক্যানভাসে দিলে এই দুইটাকে একটা হিসেবে মনে করা হবে। অর্থাৎ আমরা যদি ক্যানভাস থেকে এই অ্যালাইনমেন্টে এখানে যাই তাহলে দেখুন দুইটাই বাম পাশে চলে গিয়েছে, এই ডান পাশে এটাও চলে গিয়েছে। তো এরকম আর কি জিনিসটা।
আবার যদি আমরা আগে যেমন ছিল তেমনই করে দিই, আচ্ছা তো সিলেক্ট করতে হলে একটা উপায় ছিল যে লেয়ার প্যানেল থেকে, কিন্তু এটা কখনো কখনো সময় সাপেক্ষ হতে পারে। এজন্য আপনি জাস্ট মাউসের লেফট ক্লিক করে ধরে এইভাবে সিলেক্ট করুন, তাহলেও হবে। ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করুন। এখন দুইটাই সিলেক্ট হয়ে গেল। দেখুন এখানে দেখাই যাচ্ছে দুইটাই সিলেক্ট হয়েছে, দুইটার ব্যাকগ্রাউন্ডটি হালকা হয়ে গিয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে সিলেকশন থেকে কাজ করতে। এখন দেখুন সিলেকশনের জন্য এই অপশনগুলো ইনেবল হয়েছে। একটা যদি সিলেক্ট করি তাহলে অপশনগুলো ইনেবল হচ্ছে না, দুইটাই যদি সিলেক্ট করি তখন এই অপশনগুলো ইনেবলড হচ্ছে বা কাজ করার মতো হচ্ছে। আমরা যদি প্রথম অপশনটি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে এই দুইটাই বাম দিকে চলে এসেছে, ফেসবুকটাও বাম দিকে চলে এসেছে, আবার ইউটিউবটাও বাম দিকে চলে এসেছে। এখন এটা কিন্তু ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডের বাম দিকে আসেনি, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে তুলনা করছি না, আমরা তুলনা করছি সিলেকশনের সাথে। অর্থাৎ যেই দুইটা সিলেক্ট করেছি এই দুইটার মধ্যেই তুলনা চলছে, দুইটাই লেফটে চলে এসেছে। এখন যদি আমরা মাঝামাঝি রাখি, দুইটাই মাঝামাঝি অ্যালাইন হয়ে গেল। দেখুন জিনিসটা দুইটাই মাঝামাঝি অ্যালাইন হয়ে গেল। এরপরে যদি আমরা টপ সিলেক্ট করি তাহলে দুইটাই একদম টপে চলে গেল। এই টপ দিকে মাঝামাঝি যদি রাখি, দেখুন আমরা যদি ঠিক এইভাবে রাখি জিনিসটা, এবং এটাকে যদি দুইটাই সিলেক্ট করি, এরপরে যদি মাঝামাঝি বরাবর এই অংশটা মানে টপ দিকে সিলেক্ট করি, তাহলে দেখুন দুইটা একদম ঠিক পজিশনে চলে আসলো। তো এইভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। ধরুন যে এখানে আমাদের এই দুইটাও লম্বালম্বি দিক থেকে ঠিক থাকা প্রয়োজন, সেক্ষেত্রে এইভাবে সিলেক্ট করুন। এরপরে আমাদের কোন বরাবর ঠিক হওয়া প্রয়োজন? লম্বালম্বি বরাবর, তাই না? অর্থাৎ এই বরাবর। তো এই বরাবর ঠিক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লম্বালম্বি বরাবর অপশনটা চলে এসেছে, এটাতে সিলেক্ট করলে হয়ে যাবে। তো এইভাবে আমরা এই অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত দেখব। আজকে আমরা মুভ টুল নিয়েই মূলত দেখছি। ট্রান্সফর্ম, কন্ট্রোল, অ্যালাইনমেন্ট টুল, এগুলো আমরা আরও বিস্তারিত অবশ্যই দেখব। তো এটা ছিল মুভ টুলের কাজ। এর পাশাপাশি আরও দু একটা জিনিস রয়েছে যেটা দেখিয়ে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে হ্যান্ড টুল, জুম টুল। এগুলো আপনি যদি টুলবারের নিচের দিকে আসেন অথবা যেভাবেও খুঁজে পাবেন এখানে, তো এখানে হ্যান্ড টুল নামে একটি অপশন রয়েছে, এইচ, অথবা খুঁজে যদি না পান তাহলে কিবোর্ডের শুধু এইচ প্রেস করলে চলে আসবে। আচ্ছা, মুভ টুল সিলেক্ট করার জন্য আমরা মুভ টুলের উপরে গিয়ে ক্লিক করলেও হবে। আরেকটা উপায় যেটা আমরা সবসময় ব্যবহার করি, আমরা এর উপরে গিয়ে ক্লিক করে, এটা একটা বিরক্তিকর ব্যাপার, এই জন্য সরাসরি কিবোর্ডের ভি প্রেস করুন, অন্য কিচ্ছু না, কন্ট্রোল ভি বা কোনো কিছুর ভি বা কিচ্ছু না, শুধু ভি প্রেস করুন, তাহলে মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। হ্যান্ড টুল সিলেক্ট করার ক্ষেত্রে শুধু এইচ প্রেস করুন, তাহলে হ্যান্ড টুল সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গিয়েছে। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে, আপনি চাচ্ছেন যে কোনো এডিট করবেন না, জাস্ট এই অংশটা সরিয়ে এদিকে আনতে, এই ক্যানভাসটা সরিয়ে এদিকে আনতে। এখন এই ক্যানভাস সরানোর জন্য হ্যান্ড টুলই যে একমাত্র উপায় তা না। ডান দিকে দেখুন একটা এরকম লাইন আছে, এই লাইন যদি আমরা উপর নিচে করি তাহলেও সরানো যাচ্ছে, নিচের দিকে এই লাইনটা আছে, এই বরাবর সরানো যাচ্ছে। তো এটা একটা উপায়। আবার হ্যান্ড টুলটা খুবই ভালো উপায় যে এটা সিলেক্ট করার বা সরানোর জন্য, সিলেক্ট করার জন্য। এটা দিয়ে কোনো এডিট হবে না, জাস্ট সরানো যাবে, এই ক্যানভাসটা সরানো যাবে। আমাদের প্রয়োজন পড়তে পারে শুধু এই অংশটুকুনি কাজ করবে, এই অংশটুকু জুম করলাম, তো জুম করে এইভাবে সরালাম। তো এইভাবে আমরা এগুলো নিয়ে কাজ করবো। এটা দিয়ে কোনো এডিট হবে না, জাস্ট সরানোর জন্য আর কি কাজ হবে, ক্যানভাস সরানোর জন্য। আর মুভ টুলের কাজ ছিল লেয়ার সরানোর জন্য। এর পাশাপাশি এখানে হ্যান্ড টুলের সাথেই আরেকটি টুল রয়েছে, সেটা হচ্ছে রোটেট ভিউ টুল। আচ্ছা, হ্যান্ড টুলের আরেকটা শর্টকাট দেখিয়ে দিই। এটা হচ্ছে এইচ দিয়ে হ্যান্ড টুল সিলেক্ট করা যাচ্ছে, তবে আমরা মুভ টুলে থাকা অবস্থাতেই, মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুলে থাকা অবস্থাতেই ক্যানভাস সরাতে পারি। কীভাবে? দেখুন, আমরা মুভ টুল সিলেক্টেড অবস্থায় আছি, মুভ টুল সিলেক্টেড থাকা অবস্থায় এইচ প্রেস করলে তো আমাদের হ্যান্ড টুল সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এর জন্য আলাদা টুল সিলেক্ট করব না, জাস্ট মুভ টুলতে থাকা অবস্থাতেই কাজ করব। এজন্য কিবোর্ডের স্পেস বা যেটা দিয়ে আমরা স্পেস দিয়ে থাকি, স্পেস বার প্রেস করে ধরে রাখুন। যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ হ্যান্ডটা সিলেক্টেড অবস্থায় থাকবে। আমি যতক্ষণ ধরে আছি ততক্ষণ হাতটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। যতক্ষণ ধরে আছি ততক্ষণ কাজ করতে পারবো, ছেড়ে দিলে আবার আমাদের মুভ টুলটাই সিলেক্ট হবে।
তো এইভাবে আমরা হ্যান্ড টুলটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো হ্যান্ড টুলের পাশেই দেখতে পাচ্ছেন হ্যান্ড টুলের ভিতরেই রোটেট ভিউ টুল নামে একটি অপশন আছে। এটার কাজ হচ্ছে একদমই সেম, জাস্ট ওই যে আমরা এতক্ষণ জুম করছিলাম কিংবা এখানে ওখানে সরাচ্ছিলাম ক্যানভাসটাকে, এবার এই ক্যানভাসটাকে জাস্ট রোটেট করে দেখা যাবে। এই টুলটা আমাদের সিলেক্টেড অবস্থায় আছে, এটার জন্য এখানে শর্টকাটটা দেখতে পাচ্ছেন আর। তো এটা সিলেক্টেড অবস্থায় আছে, মাউসের লেফট ক্লিক করে এদিকে সরান। এটা দিয়ে কোনো এডিট হবে না, মূলত আপনি যতই এইভাবে ঘোরান না কেন আপনার ফটো কিন্তু সেভ করার পরে এরকম রোটেট থাকবে না, অর্থাৎ ফটো আপনার এইভাবেই থাকবে, অর্থাৎ আড়াআড়িই থাকবে। কিন্তু আপনি যখন এডিট করছেন হয়তো এখানে এইভাবে এই বরাবর লেখা প্রয়োজন, আপনি চাচ্ছেন যে এই বরাবর লিখবে, অর্থাৎ লেখাটা এখান থেকে এই বরাবর থাকবে। তো এই লেখাটা আপনি সরাসরি এখানেও লিখতে পারেন, সেটা একটু বিরক্তিকর হবে, কিংবা একটা লেখা লিখে সেটাকেও রোটেট করতে পারেন। কিন্তু আচ্ছা, রোটেট কী করে করতে হয় সেটা আগে দেখিয়ে দিই। মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এটা যদি সিলেক্ট করেন তাহলে ট্রান্সফর্ম কন্ট্রোল চালু করা আছে, এই জন্য আমাদের এই বক্সগুলো দেখাচ্ছে। এখন এই বক্সের একটু বাইরে যদি আমরা যাই, আমি একটু জুম করে দেখাই, একটু বাইরে গেলে দেখুন এখানে আসলে পারে এটা ছোট করা বড় করার অপশন আসছে। একটুখানি যদি বাইরে যাই আর একটু, হ্যাঁ দেখুন একটা বাঁকা তীর বা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে রোটেট করা যাবে। মাউসের লেফট ক্লিক করে এইরকম তীর যখন আসবে তখন মাউসের লেফট ক্লিক করে আপনি যেদিকে ঘোরাতে চান সেদিকে ঘোরাতে পারবেন। এখন আমরা ঠিক তেমন লেখা এনে এখানে ঘোরাতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা একদম করেই দেখি যে কী করা যায়। ধরুন সামথিং আমরা কিছু একটা লিখলাম, কালারটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, আমরা টেক্সট টুল নিয়ে পরবর্তীতে দেখব। তো আমরা এই লেখাটাকে চাইলে ঘোরাতেও পারি, টেক্সট টুলে ট্রান্সফর্ম কন্ট্রোল ব্যবহার করে আমরা এই লেখাটাকে ঘোরাতে পারি। ঘুরিয়ে আমরা আনলাম এই বরাবর, এটা একটা উপায় ছিল। কিন্তু আপনি চাচ্ছেন না এইভাবে না করে আমি একদম সরাসরি লিখবো এখানে যে কতটুকু কোন বরাবর যাচ্ছে এসব দিক দেখব। তো এর জন্য আপনার প্রয়োজন পড়বে এই ক্যানভাসটাই যদি বাঁকা হয়ে যেত তাহলে ভালো হতো। তো আমরা এক্ষেত্রে রোটেট ভিউ টুল বা আর ক্লিক করব, আরে ক্লিক করলেই রোটেট ভিউ টুল চালু হয়ে যাবে। এখন যদি আমরা টেক্সটটা এখানে লিখি তাহলে লেখা হয়ে যাবে। মূলত আপনার ফটোটি সেভ হবে সোজাভাবে, যেভাবে করা ছিল সেভাবেই সেভ হবে। তবে আমরা যখন প্রয়োজন পড়বে, ধরুন লেখাটা আমরা ওই বরাবর লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিছুক্ষণের জন্য আমরা জাস্ট ঠিক করে নিচ্ছি। তো রোটেট ভিউ টুল যখন আপনি সিলেক্ট করবেন তখন এখানে কন্ট্রোল বারে কয়েকটা অপশন আসতে, একটা হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল। তো আপনি এখান থেকেও ঘোরাতে পারেন, আবার এখান থেকে অ্যাঙ্গেল দিয়েও ঘোরাতে পারেন, আবার এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত দিয়েও ঘোরাতে পারেন। রিসেট ভিউ দিলে পারে আসল ভিউ চলে আসবে, অর্থাৎ সাধারণ ভিউ চলে আসবে। তো এটা ছিল হচ্ছে রোটেট ভিউ টুলের কাজ। হ্যান্ড টুলের ক্ষেত্রে কন্ট্রোল বারে ওই সেম জিনিস আছে, স্ক্রল অল উইন্ডোজ। এই স্ক্রল অল উইন্ডোজ যদি চালু করে দেন তাহলে এখানে যদি আমরা আরও অন্য আর্টবোর্ড নিয়ে কাজ করতাম তাহলে সেগুলোও আর কি স্ক্রল হয়ে যেত বা সেগুলোও রোটেট হয়ে যেত। যাই হোক, আমরা ফিট স্ক্রিন দিচ্ছি। এইভাবে আমরা আর কি রোটেট ভিউ টুল নিয়ে কাজ করতে পারি এবং হ্যান্ড টুল নিয়ে কাজ করতে পারি। এরপরে রয়েছে জুম টুল। তো জুম টুল সিলেক্ট করার বুঝতেই পারছেন যে জুম টুলের কাজ হচ্ছে জুম করা, কিন্তু এটা মোটেই এই ফেসবুকের এই লোগো এটাকে জুম করবে না। এটাকে জুম করতে হলে বা এটাকে বড় করতে হলে আমরা ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট করে ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে বড় করতে হবে। জুম টুলের কাজ হচ্ছে জাস্ট এই ক্যানভাসটাকে জুম করা, অর্থাৎ আমরা এটাকে জুম করে দেখবো মাত্র। এটা দিয়ে আসলে ফটো একটুও জুম হচ্ছে না, জুম হচ্ছে আমাদের দেখার ভিউটা। আমরা চাচ্ছি যে একদম পিন পয়েন্টে কাজ করব, এখানে একদম খুব ছোটোভাবে কাজ করব। তো এটার জন্য জুম টুল সিলেক্ট করলে আপনি এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন। সম্ভবত আমি যদি জুম করে দেখাই, এখানে দেখা যাচ্ছে সম্ভবত একটা প্লাস আইকন। এটা দিয়ে এখন এই প্লাস আইকন থাকা অবস্থায় যদি আপনি মাউসের লেফট ক্লিক করেন তাহলে জুম হতে থাকবে, এক একটা ক্লিকে এক একটা জুম। এবার উপরের দিকে কন্ট্রোল বারে দেখুন এখানে জুম প্লাসের অর্থ হচ্ছে জুম ইন বা জুম প্লাস হচ্ছে, এবং মাইনাস এখানে আরেকটা আছে মাইনাস আইকন, সার্চের ভিতরে মাইনাস আইকন। তো এটার দ্বারা বোঝানো হচ্ছে জুম আউট বা ক্যানভাসটা ছোট হয়ে যাও। তো আমরা যদি এটা সিলেক্ট করি এবং
এখান থেকে যদি জুম আউটে ক্লিক করি তাহলে জুম আউট হচ্ছে। জুম অল উইন্ডোজ এটা সিলেক্ট করলে কী হবে, যতগুলো আর্টবোর্ড আছে সবগুলো জুম হবে। এরপরে ফিট টু স্ক্রিন যদি দেন তাহলে আপনি যা জুম টুম করেছেন এটাকে আবার স্বাভাবিক অবস্থায় আনতে হলে কি করতে পারি, আমরা জাস্ট জুম আউট করতে পারি, বা জুম আউট করা বেশি হয়ে গেলে বা বেশি ছোটো করে ফেললে আবার জুম ইন করতে পারি। আরেকটা উপায় হচ্ছে ফিট টু স্ক্রিন দিয়ে দাও। ফিট টু স্ক্রিন দিয়ে দিলে স্ক্রিন এর সাথে ফিট হয়ে যাবে। ফিল স্ক্রিন দিলে পারে যেই এই বরাবর পুরো অংশটা জুড়ে যাবে। আমরা দিয়ে দেখি ফিল স্ক্রিন উপরে আছে মাউসের হুইল বা মাউসের চাকাটি ঘুরিয়ে আপনি দেখতে পারেন যে উপরে আছে, নিচেও আছে, কিন্তু স্ক্রিনের সাথে ফিল করার জন্য যতটুকু দরকার ততটুকুই রাখছে, বাদ বাকি অংশটুকু বাইরে আছে। আমরা ওটা নিয়ে কাজ করতে অবশ্যই পারবো। আমরা জাস্ট ধরুন আমাদের উপরের অংশটাতে কাজ করতে যাচ্ছি, তো উপরে গেলাম এবং এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এখানে ধরেন আমরা ব্রাশ দিয়ে একটু ঘষা মাজা করে দিই। তো এইভাবে হচ্ছে আমরা জুম টুল নিয়ে কাজ করতে পারি। ফিট স্ক্রিন দিলে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে, অর্থাৎ পুরো ভিউটা আসবে। কিন্তু আমরা জুম টুল এইভাবে ব্যবহার করি না, কারণ এখানে আবার একটা টুল সিলেক্ট করা, এর জন্য শর্টকাট হলে ভালো হয়। কারণ সবসময় আমাদের জুম করা প্রয়োজন পড়বে, জুম আউট করা প্রয়োজন পড়বে, সবসময় স্ক্রিনের সাথে ফিট করা প্রয়োজন পড়বে। এজন্য জুম করার জন্য আমরা ভি বা এই সিলেকশন টুল থাকা অবস্থাতেই আমরা যদি কিবোর্ডের অল্ট প্রেস করে মাউসের চাকা ঘোরাই তাহলে ছোট বড় করা যাবে। মাউসের চাকা উপরের দিকে ঘোরালে বড় হবে এবং নিচের দিকে ঘোরালে ছোট হবে। তো এইভাবে আমরা ছোট বড় করে থাকি সব সময়। এরপরে ধরুন যে আমরা বেশি ছোট করে ফেলেছি, আমরা ফিট করতে চাচ্ছি, এর জন্য জুম করলেও হবে, অর্থাৎ মাউসের চাকা অল্ট টিপে ধরে মাউসের চাকা বড় করে ঘোরালে হবে। বা যদি চান যে না ফিট স্ক্রিন দেবো তাহলে কী করা যায়, কন্ট্রোল এবং জিরো প্রেস করলে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। তো এই আর কি হচ্ছে এই জুম টুলের কাজ। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি এই পর্যন্তই রাখছি। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম যে কিভাবে মুভ টুল ব্যবহার করতে হয় এবং মুভ টুলের আনুষঙ্গিক কিছু ব্যাপার, যেমন জুম টুল এবং হ্যান্ড টুল, রোটেট ভিউ টুল, এগুলো শিখলাম। তো এগুলো আসলে সব সময় প্রয়োজন পড়ে, আপনার মাঝে মাঝেই প্রয়োজন পড়বে বাঁকা করে নিয়ে কাজ করার, মাঝে মাঝেই প্রয়োজন পড়বে, মাঝেই না, একদম প্রত্যেকটা পদক্ষেপে প্রয়োজন পড়বে কোনো কিছু একটা জুম করার। এর পাশাপাশি এই ফটোগুলোও জুম করা লাগতে পারে। এই ক্ষেত্রে এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা খুব কাজের জিনিস বা খুব প্রয়োজনীয় জিনিস। এরপরে লেয়ার প্যানেল সম্পর্কে হালকা দেখিলাম যে লেয়ার প্যানেলটা কি, লেয়ার একটার উপর একটা লেয়ার থাকে। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু টুল নিয়ে শিখব এবং লেয়ার প্যানেলটা দেখব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।